সো আজকের ক্লাসে আমরা করব বিবিটি, ভ্যালেন্স বন্ড থিওরি। ভ্যালেন্স বন্ড থিওরি এখন অব্দি এই চ্যাপ্টারে কি কি কমপ্লিট হয়েছে? ইন্ট্রোডাকশন, স্ট্রাকচার অফ লাইগেন্ডস আমরা ডিটেলে স্টাডি করেছি, ইচ অ্যান্ড এভরি লাইগেন্ড, ডেন্সিটি অফ লাইগেন্ডস, রাইট, অ্যান্ড আইইউপিএসি নোমেনক্লেচার, যে কিভাবে স্ট্রাকচার গুলোকে আমরা নেম করব, নেমিং এর ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার দেখো বোর্ডটা ভিজিবল, আই গেস ভিজিবল, ঠিক আছে। তো এখানে ভ্যালেন্স বন্ড থিওরি, अगेन এই টার্ম ভ্যালেন্স বন্ড থিওরি আমরা আগে কোথায় পড়েছি? এটা আগে আমরা পড়েছি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে, কেমিক্যাল বন্ডিং ক্লাস 11 এ। কিন্তু স্লাইট ডিফারেন্সেস আছে ভ্যালেন্স বন্ড থিওরির মধ্যে, যেটা আমরা ক্লাস 11 এ পড়েছি কেমিক্যাল বন্ডিং আর যেটা এই চ্যাপ্টারে পড়বো, ঠিক আছে। তো এখানে আমরা ভ্যালেন্স বন্ড থিওরির মধ্যে ভিবিটি, যেটা আমরা ক্লাস 11 এ পড়েছি ইন চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিং, আর কেমিক্যাল বন্ডিং এর মধ্যে ভিবিটি এক্সপ্লেন করে ফরমেশন অফ কোভ্যালেন্ট বন্ড, ফরমেশন অফ কোভ্যালেন্ট বন্ড, রাইট। আর এখানে আমরা ক্লাস 12 এ যেটা পড়ছি সেটা হচ্ছে কোঅর্ডিনেট কেমিস্ট্রি বা কোঅর্ডিনেট কম্পাউন্ডস, রাইট। আর এখানে ভিবিটি কি এক্সপ্লেন করবে? ফরমেশন অফ, এখানে ভিবিটি কি এক্সপ্লেন করবে? ফরমেশন অফ কোঅর্ডিনেট কম্পাউন্ডস, রাইট। তাহলে ভিবিটির কনসেপ্ট কিভাবে চেঞ্জ হবে? তো দেখো কেমিক্যাল বন্ডিং আর কোঅর্ডিনেট বন্ডিং দুটোতেই ভিবিটির মধ্যে আমরা হাইব্রিডাইজেশন পড়ে থাকি। তো সিমিলারিটি কি আছে দুটোর মধ্যে? সিমিলারিটির অ্যাপ্রোচ হচ্ছে হাইব্রিডাইজেশন, রাইট। তো দুটোর মধ্যে হাইব্রিডাইজেশনের কনসেপ্ট আছে। এখানে আমরা সিমিলারিটি কি দেখবো? হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন। এবার কোয়েশ্চেন হলো হাইব্রিডাইজেশন কি হয়? একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে হাইব্রিডাইজেশন হচ্ছে মিক্সিং অফ অরবিটালস, মিক্সিং অফ অরবিটালস টু ক্রিয়েট ইকুয়াল এনার্জি অরবিটালস, রাইট। যেরকম আমরা কেমিক্যাল বন্ডিং এ মিথেনের স্ট্রাকচারে আমরা পড়ি যে কার্বন যে আছে সেটা sp3 হাইব্রিডাইজড অরবিটাল ফর্ম করে, এগুলো আমরা ক্লাস 7 এ পড়েছি। আর এগুলো সব কি আছে? sp3 হাইব্রিড অরবিটাল, বিকজ মিথেনের হাইব্রিডাইজেশন কি হয়? sp3। এবার কোয়েশ্চেন হচ্ছে যে মিথেনে কার্বন sp3 কিভাবে ফর্ম করে? আমরা বলি যে কার্বন এক্সাইটেড স্টেটে যায়, কার্বন নিজের একটা s যার মধ্যে একটা ইলেকট্রন থাকে আর তিনটে p যার মধ্যে একটা করে ইলেকট্রন থাকে। সো তিনটে p অরবিটাল আর একটা s অরবিটাল কম্বাইন হয়, একটা s আর তিনটে p অরবিটাল কম্বাইন হয়, আর কম্বাইন হয়ে ইন্টারমিক্সিং, ইন্টারমিক্সিং মানে অরবিটাল ইন্টারমিক্স হয়ে। এবার কটা অরবিটাল মিক্স হচ্ছে? একটা s আর তিনটে p, তাহলে আমরা কি বলি? যে চারটে sp3 অরবিটাল তৈরি হবে, যে কটা মিক্স হবে সে কটাই তৈরি হবে। আর কি হবে? চারটে sp3 অরবিটাল তৈরি হবে যার মধ্যে একটা করে ইলেকট্রন থাকবে, রাইট। সেম জিনিস আমরা ভ্যালেন্স বন্ড থিওরিতেও দেখবো। এখানে কার্বন আছে, এখানে হাইব্রিডাইজেশন কি আন্ডারগো করে? এখানে হাইব্রিডাইজেশন সেন্ট্রাল মেটাল আন্ডারগো করে। তো কোঅর্ডিনেশন কম্পাউন্ডে হাইব্রিডাইজেশন কি আন্ডারগো করবে? সেন্ট্রাল মেটাল আয়ন। লাইগেন্ড কোনোদিনও হাইব্রিডাইজেশন আন্ডারগো করে না, লাইগেন্ড does not undergo hybridization, does not undergo hybridization। কিন্তু কোয়ালেন্ট বন্ডিং এ যদি ইথেন আমরা বলি, যদি ইথেন আমরা বলি তাহলে ইথেনে কি হবে? পাশাপাশি দুটো কার্বনেরই sp3 আমরা দেখেছি। তো কোয়ালেন্ট বন্ডিং এর মধ্যে হাইব্রিডাইজেশন পাশের নেবারিং অ্যাটমস করতে পারে, মিথেনের মধ্যে কোনো নেবারিং অ্যাটম নেই, তাই সেখানে হাইব্রিডাইজেশন হচ্ছে না। তো মিথেনের এই কেমিক্যাল বন্ডিং এর হাইব্রিডাইজেশনের রুল কি আছে? যে হাইব্রিডাইজেশন নেবারিং অ্যাটমস করতে পারে, নাও করতে পারে, নট নেসেসারি, রাইট। বাট এখানে একদম ফিক্সড আছে হাইব্রিডাইজেশন,
যে সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে সে হাইব্রিডাইজেশন আন্ডারগো করবে, লাইগেন্ড কোনোদিনও হাইব্রিডাইজেশন আন্ডারগো করবে না। দিস ইজ ভেরি ক্লিয়ার এন্ড দিস ইজ ফিক্সড, রাইট? আর একটা কি পয়েন্ট অফ ডিফারেন্স আছে, ডিফারেন্স এবার আমরা দেখবো যে এখানে যদি আমরা মেটালের হাইব্রিডাইজেশন করাই, ধরো মেটালের একটা এস আর মেটালের তিনটে পি হাইব্রিডাইজেশন করছে, হাইব্রিডাইজেশন কি হয়? সিম্পলি ইন্টারমিক্সিং টু জেনারেট ইকুয়াল এনার্জি অরবিটাল। তো চারটে কি হবে? ইকুয়াল এনার্জি অরবিটাল জেনারেট হবে, sp3 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 sp3। এখানেই হচ্ছে পয়েন্ট অফ ডিফারেন্স। এখানে দেখো যে হাইব্রিডাইজেশন হচ্ছে সে হাইব্রিডাইজেশন কোন অরবিটস গুলোকে, কোন অরবিটালস গুলোকে নিয়ে হচ্ছে? যাদের মধ্যে একটা করে ইলেকট্রন প্রেজেন্ট আছে, রাইট? তো এখানে যে হাইব্রিডাইজেশন হচ্ছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে অরবিটালস আর নট ভেকেন্ট, অরবিটালস আর নট ভেকেন্ট। এখানে আমরা কি দেখছি যে অরবিটালস আর পার্শিয়ালি ফিল্ড, আর পার্শিয়ালি ফিল্ড মানে সব অরবিটালের মধ্যে একটা করে ইলেকট্রন আছে। কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরির মধ্যে তোমার যেটা কোঅর্ডিনেট কেমিস্ট্রিতে অ্যাপ্লাই হয় যে বিবিটি, মানে কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে যে হাইব্রিডাইজেশন হয় সেখানে অরবিটালস কে কমপ্লিটলি ভেকেন্ট হতে হবে। তাদের মধ্যে যদি একটাও ইলেকট্রন থাকে তাহলে তারা হাইব্রিডাইজেশনে বা এই বন্ডিং এ পার্টিসিপেট করতে পারবে না, রাইট? তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন hybridization of hybridization in coordinate compound and what is the difference in hybridization in chemical bonding? So in chemical bonding hybridization each orbital must have one electron each, but in hybridization of coordinate compounds the orbitals must be vacant। এবার কেন এটা হচ্ছে তার রিজনও আমরা বুঝবো। তো এখান থেকে হয়ে গেল ডিফারেন্স, এটা ডিফারেন্সের পয়েন্ট আর এটাও ডিফারেন্সের পয়েন্ট। সিমিলারিটি কি আছে? দুটোর মধ্যেই হাইব্রিডাইজেশন হবে, বাট দ্য ডিফারেন্স ইজ ইন দ্য ওয়ে দ্য হাইব্রিডাইজেশন টেকস প্লেস, রাইট? তো এখানে হাইব্রিডাইজেশনে কি হবে? vacant orbitals participate in hybridization। আর হাইব্রিডাইজেশন কাকে বলি আমরা? ইন্টারমিক্সিং মানেই হাইব্রিডাইজেশন, এটাই হাইব্রিডাইজেশন, রাইট? এখানে আমি ছোট্ট করে হাইব্রিডাইজেশন লিখে দিচ্ছি, এটাই হাইব্রিডাইজেশন। এবার রিজন হচ্ছে কেন। এবার দেখো যখন কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয়, কোভ্যালেন্ট বন্ডের ডেফিনেশন কি আছে? যে যেখানে বন্ডস মিউচুয়াল শেয়ারিং অফ ইলেকট্রন করবে। ফর এক্সাম্পল এ, রাইট? এর একটা ইলেকট্রন যেটা ধরে নাও এর অরবিটালে আছে, রাইট? ধরে নাও এ, এর এটা হাইব্রিডাইজড অরবিটাল আর এর একটা ইলেকট্রন আছে। আর ধরে নাও বি, বি এর আর একটা ইলেকট্রন আছে, রাইট? আর একটা হাইব্রিডাইজড অরবিটাল। তো এই এক একটা ইলেকট্রন কি হবে? অরবিটাল ওভারল্যাপ হবে। আর দুটো যে বন্ড তৈরি হবে, যে বন্ড তৈরি হবে অরবিটাল ওভারল্যাপ হলে, এই বন্ডের মধ্যে কটা ইলেকট্রন থাকবে? দুটো ইলেকট্রন থাকবে। বিকজ আমরা পড়েছি হোয়াট ইজ কোভ্যালেন্ট বন্ড, যেখানে ইলেকট্রন শেয়ার হয়। তো এ হ্যাজ টু ব্রিং ওয়ান ইলেকট্রন and B has to bring one electron, যেটা মিউচুয়াল শেয়ার হয়ে তাদের মাঝখানে কি হবে? এটা কোভ্যালেন্ট বন্ড আছে, আর একটা কোভ্যালেন্ট বন্ডের মধ্যে দুটো করে ইলেকট্রন থাকে আমরা জানি। তো এখানে দেখো ইচ হাইব্রিড অরবিটালের কাছে বা অরবিটাল যাদের মধ্যে একটা করে ইলেকট্রন আছে তারাই পার্টিসিপেট করবে। কেন? বিকজ কোভ্যালেন্ট বন্ডিং এ একটা করে ইলেকট্রন থাকতে হবে। তাহলে এই অ্যাটম, এই কার্বন অ্যাটম নিজের একটা ইলেকট্রন, হাইড্রোজেন অ্যাটম নিজের একটা ইলেকট্রন দিয়ে মিথেনের ফরমেশন হবে। So covalent bonding orbitals must have one electron each, because to form covalent bond each element has to bring one electron। এটা আমরা introduction ক্লাসেও পড়েছি। বাট কোঅর্ডিনেট কেমিস্ট্রির মধ্যে অরবিটাল ভেকেন্ট কেন থাকতে হবে? বিকজ এখানে কোভ্যালেন্ট বন্ডিং এর মতো বন্ডিং হয় না। এখানে কি হয়? মেটেলের কাছে কোনো ইলেকট্রন থাকে না, লাইগেন্ড হয় ডোনার, যেরকম এটা মেটেল। তো মেটেলের কাছে কি হবে? এমটি অরবিটাল হবে। আর লাইগেন্ড নিজের দুটো ইলেকট্রনই কোথায় দেবে? এমটি অরবিটালের ভেতরে ডোনেট করবে, সামওয়াট লাইক দিস, রাইট? তো যদি এখানে এই মেটালের অরবিটাল আগে থেকে ভরা থাকে তাহলে লাইগেন্ড নিজের ইলেকট্রন ডোনেট করে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করতে পারবে না, রাইট? সো দিস ইজ দ্য রিজন যে এখানে এই বন্ড কোঅর্ডিনেট বন্ডিং এ যখন হাইব্রিডাইজেশন হয় সেটা এমটি অরবিটাল নিয়ে হয়, বিকজ লাইগেন্ডের ইলেকট্রন কি হবে? এই মেটালটা অ্যাকসেপ্ট করছে, রাইট? তো এখানে এটা কি ধরনের বন্ডিং হচ্ছে? কোঅর্ডিনেট বন্ড। আর এখানে মেটালের এটা কি হতে হবে? ভেকেন্ট অরবিটাল হতে হবে টু অ্যাকসেপ্ট ইলেকট্রন, টু অ্যাকসেপ্ট ইলেকট্রন, টু ইলেকট্রনস।
আর এটাই কি হচ্ছে, কোঅর্ডিনেট বন্ডের ফরমেশন বোঝাচ্ছে। এটা কি আছে, কোঅর্ডিনেট বন্ডের ফরমেশন বোঝাচ্ছে। তো এখানে কি হবে, লাইগেন্ড আসবে আর নিজের এক একটা করে কমপ্লিট দুটো করে ইলেকট্রন ইচ হাইব্রিড অরবিটালের মধ্যে ডোনেট করবে, রাইট? ডোনেট করবে। তাহলে এই মেটালের সঙ্গে লাইগেন্ডের কটা বন্ড হবে, চারটে বন্ড হবে, সামথিং লাইক দিস, রাইট? তো sp3 থেকে শেপ কি হয়, টেট্রাহেড্রাল। এখানেও টেট্রাহেড্রাল হবে, এখানেও টেট্রাহেড্রাল হবে, কিন্তু এদের ডায়াগ্রাম কি রকম হবে, এটা টেট্রাহেড্রাল হলে হাইড্রোজেনের সঙ্গে এরকম আসবে, কোভ্যালেন্ট বন্ড হবে। কিন্তু এখানে তো কোভ্যালেন্ট বন্ড হবে না, তাহলে এখানে স্ট্রাকচার কি রকম হবে, চারটে লাইগেন্ড এইভাবে কোঅর্ডিনেট বন্ড করবে, আর এই শেপটা কি হবে, টেট্রাহেড্রাল শেপ হবে, রাইট? এটা হবে তোমার কমপ্লেক্সের স্ট্রাকচার। তো ডিফারেন্স কি হচ্ছে, দুটোতেই হাইব্রিডাইজেশন হয়। হাইব্রিডাইজেশন মানে ইন্টারমিক্সিং অফ অরবিটাল। ডিফারেন্স হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের মধ্যে একটা করে ইলেকট্রন থাকতে হবে, আর কোঅর্ডিনেট বন্ডের মধ্যে কি হবে তোমার, অরবিটালস ভেকেন্ট হতে হবে, বিকজ কোঅর্ডিনেট বন্ডে ইলেকট্রন, দুটোই ইলেকট্রন লাইগ্যান্ড থেকে আসে। কোভ্যালেন্ট বন্ডে একটা করে ইলেকট্রন থাকতে হবে কেন, বিকজ এখানে মিউচুয়াল শেয়ারিং অফ ইলেকট্রন হয়। তো এখানে ডিফারেন্স কি আছে বিবিটির মধ্যে, মেজর ডিফারেন্স হচ্ছে ইন দ্য টাইপ অফ অরবিটালস দ্যাট পার্টিসিপেট ইন দি বন্ড ফরমেশন। তো এটা আমরা ক্লাস 11 এ পড়েছি। ক্লাস 12 এ আমরা এখানে এইভাবে দেখবো যে এখানে শুধু ভেকেন্ট অরবিটাল পার্টিসিপেট করবে। এখানে যদি অরবিটালের মধ্যে একটাও ইলেকট্রন থাকে তাহলে সে অরবিটাল রিজেক্টেড, সেটা হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করতে পারবে না। ক্লিয়ার? তো এখানে রিজন কি হবে, ভেকেন্ট অরবিটালস participate in hybridization, reason হবে because in coordinate bonding vacant orbitals have to accept one electron pair from the ligand, এই জন্য এদেরকে আমরা লুইস বেস বলি, এরা লুইস অ্যাসিড আছে। চলো, তো এটা হলো আমাদের বেসিক ডিফারেন্স, যে ভিবিটি আমরা কি ডিফারেন্স হয় তোমার ক্লাস 7 আর ক্লাস 12 এর টপিকে, আর হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স ইন দি হাইব্রিডাইজেশন অফ কোভ্যালেন্ট বন্ডিং এন্ড দি বন্ডিং ইন কোঅর্ডিনেট বন্ড, রাইট? এবার আমরা যে বিবিটি এই চ্যাপ্টারে পড়বো তার পস্টুলেটস লিখবো, ঠিক আছে? সো আই এম রাবিং দ্য বোর্ড। সো এই বিবিটির কি কি পস্টুলেটস আছে, postulates মানে what are the rules? তো ফার্স্ট পস্টুলেট হবে, লিখবে সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন, central metal atom or ion uses central metal atom or ion uses n minus 1 d, ns, np and nd orbitals, vacant orbitals for hybridization and bonding, for hybridization and bonding. Second postulate হবে, ligand will donate lone pair to vacant orbital of central metal atom or ion, of central metal atom or ion. Pairing occurs, pairing of electron occurs in orbitals of CMA if strong field ligands are present
present. Pairing of electron does not occur if weak field ligands are present. WFL, SFL মানে হচ্ছে short full form লিখে নেবে, strong field ligand. WFL মানে হচ্ছে weak field ligand are present, right? তো এটা হচ্ছে থ্রি মেইন postulates, আর as আমরা এক্সাম্পল করব আরো postulates ক্লিয়ার হবে। এবার এই postulates গুলোকে আমাদেরকে বুঝতে হবে যে ফার্স্ট পস্টুলেটে n-1d ns np nd এগুলো কি, ওরা মানে কি বোঝাতে চাইছে postulates গুলো, ঠিক আছে? তো এখানে আমাদেরকে জানতে হবে যে কোন 3d কোন মেটালস গুলো মোস্টলি কোঅর্ডিনেট বন্ডিং ফর্ম করে, রাইট? তো নেক্সট আমরা দেখবো 3D সিরিজের ব্যাপারটা একটু বোঝাবো, তাহলে এই পয়েন্টটা ক্লিয়ার হবে, ঠিক আছে? আমি ফার্স্ট পস্টুলেটটা ডিটেইলে এক্সপ্লেন করব। ডান? চলো, সো এখানে হুম ভিডিও ল্যাগ হচ্ছে, কাদের কাদের এই প্রবলেম হচ্ছে? সো ফার্স্ট পস্টুলেট যদি আমরা এক্সপ্লেন করি, ফার্স্ট পস্টুলেট অফ দ্য ভ্যালেন্স বন্ড থিওরি, তো এখানে বলছে সেন্ট্রাল মেটাল অ্যাটম নিজের n-1d ns np nd ইউজ করে। আচ্ছা, এবার আমরা আগে পড়েছি যে সেন্ট্রাল মেটাল অ্যাটম বেস্ট কারা হয়, যারা DNF অরবিটাল হয়। আর তোমাদের সিলেবাসে মেজরিটি কোয়েশ্চেন 99% কোয়েশ্চেন 3D সিরিজ থেকে হয়। এবার এই 3D সিরিজ কি আছে কুইকলি আমরা বুঝবো। তো যদি আমরা পিরিয়ডিক টেবিল দেখে থাকি তাহলে আমরা দেখবো ফার্স্টে কি হয়, এস ব্লক হয়, রাইট? তো এরকম থাকে গ্রুপ 1 গ্রুপ 2, G1 G2, মানে এটা হচ্ছে গ্রুপ 1 গ্রুপ 2। তো গ্রুপ 2 এখানে মেটালস থাকে, আর এখানে পিরিয়ড 1 থাকে। পিরিয়ড 1, তো পিরিয়ড ফার্স্ট পিরিয়ডে দুটো এলিমেন্ট হয়, হাইড্রোজেন, আর একদম এইদিকে যেটা গ্রুপ 18 আছে সেখানে কি হয়, তোমার হিলিয়াম থাকে। সো পিরিয়ড 1 এ হাইড্রোজেন আর হিলিয়াম থাকে। পিরিয়ড 2, রাইট, পিরিয়ড 2 স্টার্ট হয় তোমার লিথিয়াম থেকে, এখানে লিথিয়াম থাকে, আর এখানে গ্রুপ 2 হয়, আর তারপর এখানে গ্রুপ 13 ও থাকে। সো গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17। তো পিরিয়ড 1 এ শুধু হাইড্রোজেন আর হিলিয়াম থাকে, আর কোনো এলিমেন্ট থাকে না। সেকেন্ড পিরিয়ডে গ্রুপ 2 থাকে, আর সেকেন্ড পিরিয়ড থেকে গ্রুপ 13 স্টার্ট হয়, 13 14 15 16 17, আর লাস্টে নিয়ন থাকে, রাইট, সেকেন্ড পিরিয়ডে। থার্ড পিরিয়ডে সেম গ্রুপ 1 এর এলিমেন্ট থাকে, যেটা হচ্ছে সোডিয়াম, রাইট, এখানে ম্যাগনেসিয়াম হয়। 13 এর এলিমেন্ট থাকে, 14 থাকে, 15 16 17 18 এ লাস্টে আর্গন থাকে। তো আমরা দেখছি যে গ্রুপ পিরিয়ড 1 এ শুধু হাইড্রোজেন আর হিলিয়াম আছে। পিরিয়ড 2 এর মধ্যে দেখো কি আছে, শুধু তোমার এস ব্লক আর পি ব্লক আছে, এটাকে আমরা বলি পি ব্লক। বিকজ গ্রুপ 13 থেকে গ্রুপ 16 কে আমরা পি ব্লক কেন বলছি, বিকজ এখানে লাস্ট ইলেকট্রন পি সাবশেলে যায়। আর গ্রুপ 1 আর গ্রুপ 2 কে আমরা কি বলছি, এস ব্লক এলিমেন্ট বলছি, বিকজ এখানে লাস্ট তোমার এস ব্লকে যায়। তো এখানে পিরিয়ড 1 2 আর 3 এর মধ্যে ডি ব্লক অ্যাবসেন্ট। সো ফার্স্ট পিরিয়ডে ডি ব্লক হয় না, আর পি ব্লকও হয় না। ডি ব্লক, পি ব্লক এন্ড ডি ব্লক দুটোই অ্যাবসেন্ট থাকে ফার্স্ট পিরিয়ডে, ইন ফার্স্ট পিরিয়ড। রিজন কি আছে, যে আমরা অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছি যে যখন n ইজ ইকুয়াল টু 1, মানে শেল যখন 1, n ইজ ইকুয়াল টু 1 মানে পিরিয়ড 1, যখন পিরিয়ড 1 হবে তার মধ্যে শুধু s পসিবল হয়, p আর d পসিবল হয় না। p and d সাবশেলস আর নট পসিবল। তো s এর মধ্যে কটা ইলেকট্রন হতে পারে, দুটো। তো প্রথম ইলেকট্রন, ফার্স্ট ইলেকট্রন হাইড্রোজেন, সেকেন্ড ইলেকট্রন এন্টার করলে হিলিয়াম, এই জন্য ফার্স্ট পিরিয়ডে শুধু দুটো এলিমেন্ট পসিবল হয়, রাইট? তারপর সেকেন্ড পিরিয়ডে আমরা জানি শুধু শুধু ডি ব্লক অ্যাবসেন্ট হয়, ডি ব্লক অ্যাবসেন্ট হয়, এখানে পি ব্লক প্রেজেন্ট হয়। বিকজ এখন আমরা সেকেন্ড শেল ফিল আপ করছি, আর n যখন ইকুয়াল টু 2 হয় তখন s আর p পসিবল হয়। এবার দেখো s এ দুটো ইলেকট্রন ফিল আপ করবে, তারপর তুমি p এ 6টা ইলেকট্রন ফিল আপ করবে, তাহলে 2 + 6 কি হবে, 8। এজন্য দেখো 8টা এলিমেন্ট প্রেজেন্ট হবে, s এর দুটো আর p এর 6টা এলিমেন্ট, 2p 2d ইজ নট পসিবল, ওকে?
2D এলিমেন্ট পসিবল হয় না, সো 2 এর মধ্যে S আর P পসিবল হয়, রাইট? এবার থার্ড পিরিয়ডে কি হয়, তোমার থার্ড পিরিয়ডেও ডি ব্লক অ্যাবসেন্ট থাকে, থার্ড পিরিয়ডেও ডি ব্লক অ্যাবসেন্ট থাকে, শুধু এস আর পি হয়। এবার তোমরা বলবে যখন n ইজ ইকুয়ালস টু আমি 3 করি তখন এস ও পসিবল, পি ও পসিবল, ডি ও পসিবল। তাহলে যদি এস পি ডি তিনটে পসিবল আছে, তো ডি এর মধ্যে ইলেকট্রন ফিল আপ করলে এখানে থার্ড পিরিয়ডেই তোমার ডি এলিমেন্ট হওয়া উচিত ছিল, বাট এখানে অ্যাবসেন্ট কেন হয়? তো এখানে রিজন হচ্ছে অ্যাবসেন্ট হবার, যে এখানে অফ ব প্রিন্সিপাল, যেটা ইলেকট্রন ফিলিং এর প্রিন্সিপাল যদি আমরা ফলো করি, কি হবে 1s 2s 2p 3s 3p, তারপর আমরা 4s এ চলে যাই, তারপর 3d। তো এখানে গন্ডগোলটা হচ্ছে অফ ব প্রিন্সিপাল বলে যে কিভাবে আমরা অর্ডার অফ ইলেকট্রন ফিলিং করব, রাইট? একটা মিনিটটা মনে হয় নিচে আছে। অফ ব প্রিন্সিপাল বলে যে কিভাবে আমরা অর্ডার অফ ফিলিংটা করব, রাইট? তো অ্যাকর্ডিং টু অফ ব প্রিন্সিপাল এই অর্ডারটা চলে আসছে যে আগে 3s ফিল আপ হবে, 3p হবে, 4s হবে, তারপর 3d হবে। এখানে আপ ডাউন কেন হচ্ছে? একটা n প্লাস l রুল বলে ফলো হয়, ঠিক আছে? ওটা ক্লাস 11 এর কনসেপ্ট আছে, যে কারণে কি হচ্ছে যে বলেই দিচ্ছি, এখানে n এর ভ্যালু 4, s এর জন্য l এর ভ্যালু হয় 0, তো 4 প্লাস 0 4 হচ্ছে, আর এখানে 3 এর n এর ভ্যালু হচ্ছে 3, ডি সাবশেলের জন্য এল এর ভ্যালু হয় 2, তো 3 প্লাস 2 হলে 5 হয়ে যাচ্ছে, তো এটা গ্রেটার ভ্যালু, আমরা এখানে স্মলার ভ্যালু থেকে হায়ার ভ্যালুতে যাচ্ছি। তো এবার দেখো, যদি আমি অফ ব প্রিন্সিপাল ফলো করি, n ইজ ইকুয়ালস টু 3 থেকে স্টার্ট করছি, দেখো প্রথমে 3s ফিল আপ হবে, 3s1 3s2, তারপর 3s থেকে জাম্প করে আমি চলে যাব 3p, রাইট? সো 3p1 3p2 3p3 3p4 3p5 3p6, 3p6 হয়ে গেল। এবার আমাকে পিরিয়ড চেঞ্জ করতে হবে, বিকজ n ইজ ইকুয়ালস টু এবার কি হয়ে গেছে 4, তো আমি 3p6 থেকে চলে আসলাম ফোর্থ পিরিয়ডে, পিরিয়ড 4। আর এখানে আমাকে ফিল আপ করতে হচ্ছে 4s1 4s2, আর তারপর আমি যাচ্ছি 3d তে। তো এখানে কি হবে, 3d এর তোমার 10টা এলিমেন্ট ফিল আপ হবে, 3d1 থেকে 3d10। এই জন্যে ডি ব্লক এলিমেন্ট স্টার্ট হয় ফোর্থ পিরিয়ড থেকে, কিন্তু এদের কনফিগারেশন কি হচ্ছে 3d, রাইট? আর এখানে এই মেটালের সিরিজকে আমরা বলি 3d সিরিজ, যে আছে এরা ফোর্থ পিরিয়ডে, কিন্তু এদের ইলেকট্রন ফিলিং কোথায় হচ্ছে 3d অরবিটালের মধ্যে হচ্ছে। তো 3d সিরিজ মানে ফোর্থ পিরিয়ডের কথা বলা হচ্ছে, রাইট? ফোর্থ পিরিয়ডে। আর এখানে 3d সিরিজের 10টা এলিমেন্ট প্রেজেন্ট থাকে, তো এখানে s এর দুটো এলিমেন্ট থাকে, ডি ব্লকের 10 এলিমেন্টস হয় ফিল আপ। 10 এলিমেন্টস কেন হবে, 3d1 3d2 3d3 এইভাবে করে তোমার 10টা এলিমেন্ট হয়। যখন 3d10 হয়ে যায়, 3d10 এর পর আবার এখানে 4p আসবে, তো আবার এখানে 4p1 4p2 4p3 4p4 এইভাবে 4p ফিল আপ হয়, আবার 5s, তো এইভাবে যাচ্ছে, রাইট? তো এখানে সবার কনফিগারেশন কি হবে, 4s2 ভরা থাকবে, 3d1 থেকে 3d10 হবে। আর এদের গ্রুপ নাম্বার কি হবে এই 10টা এলিমেন্টে, দেখো এখানে গ্রুপ 2 হয়েছে, তো এখানে গ্রুপ 3 থেকে স্টার্ট হবে, গ্রুপ 3 থেকে তোমার গ্রুপ 12, তো গ্রুপ 3 থেকে গ্রুপ 12 হয় ডি ব্লক এলিমেন্ট, বিকজ আবার গ্রুপ 13 থেকে তো পি ব্লক স্টার্ট হবে, রাইট? তো এটা আমি তোমাকে বোঝালাম যে কেন এদেরকে 3d সিরিজ বলি, ইভেন ইফ এরা ফোর্থ পিরিয়ডে প্রেজেন্ট আছে। তুমি সেম কনসেপ্ট দেখবে, এগুলো সব পিরিয়ডিক টেবিলের কনসেপ্ট হয়। ফিফথ পিরিয়ডে তুমি দেখবে 5s1 5s2, এখানে 4d সিরিজ হয়, মানে একটা ডি কম হয়, n-1 হয়। যদি n তোমার 5 হয়, তাহলে এখানে ডি ব্লক কোনটা ফিল হবে, n-1। দেখো এখানে n4 আছে, ফিল আপ হচ্ছে 3, মানে n-1 ফিল আপ হচ্ছে। ইন দ্য সিক্সথ পিরিয়ডে এখানে কি হবে, 5d সিরিজ হবে। পিরিয়ড 7 এ এখানে 6d সিরিজ হবে, এখানে কি হবে 6d সিরিজ হবে। তো যে ডি ব্লক ফিল আপ হয় সবসময় n-1 এ ফিল আপ হয়, তার রিজন হচ্ছে ওখান থেকে জিনিসটা স্টার্ট হয়, অফ ব প্রিন্সিপাল থেকে। ক্লিয়ার? চলো নেক্সট।
তো ডি ব্লক বিগিনস ফ্রম ফোর্থ পিরিয়ড, রাইট? আর ডি ব্লকের ফোর্থ পিরিয়ডের যে ডি ব্লক এলিমেন্টস হয় তাদের কনফিগারেশন 3D হয়, 4s2 3d1 4s2 3d2 4s2 3d3, এইভাবে আমরা যাব। আর আমাদের সিলেবাসে এই চ্যাপ্টারের মেজরিটি কমপ্লেক্সে তুমি দেখবে তোমার যে সেন্ট্রাল মেটাল আছে ওটা 3D এর আছে। এটা আবার অ্যাকচুয়ালি এটা ডি ব্লকের পোর্শন আছে, ডি ব্লকের এগুলো ইন্ট্রোডাক্টরি পোর্শন হয় যে কিভাবে ডি ব্লক তৈরি হচ্ছে, রাইট? তো আমাদের 3D সিরিজের এলিমেন্টস আমাদেরকে মনে রাখতে হবে এবং তাদের কনফিগারেশনও মনে রাখতে হবে। খুব ইজি মেথড আছে মনে রাখার, সেটা আমি নেক্সট বলছি। ক্লিয়ার? চলো, ভেরি গুড। এবার আমরা 3D সিরিজের সবার অ্যাটমিক নাম্বার আর ইলেকট্রনিক কনফিগারেশন আমরা পড়ব। সো মেটালস অফ 3D সিরিজ, metals of 3D series, রাইট? তো এখানে উপরে আমি গ্রুপ নাম্বার লিখছি, গ্রুপ 13 থেকে গ্রুপ 3 থেকে স্টার্ট হয়। গ্রুপ 3 তে থাকে স্ক্যান্ডিয়াম, রাইট? স্ক্যান্ডিয়ামের অ্যাটমিক নাম্বার হয় 21। গ্রুপ 4 এগুলো অ্যাটমিক নাম্বার, হ্যাঁ। টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, রাইট? এটা হচ্ছে গ্রুপ 5, গ্রুপ 6, গ্রুপ 7, গ্রুপ 8, গ্রুপ 9, গ্রুপ 10, গ্রুপ 11, গ্রুপ 12, রাইট? তো এটা হলো 3D যেটা আমি বোঝালাম। এটা কোন পিরিয়ড আছে? পিরিয়ড 4, পিরিয়ড 4, রাইট? আর এখান থেকে এক একটা করে অ্যাটমিক নাম্বার বাড়বে, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, রাইট? আচ্ছা, এখানে দুটো এলিমেন্ট এক্সেপশন অ্যাটমিক কনফিগারেশন শো করে, একটা হচ্ছে ক্রোমিয়াম, একটা হচ্ছে কোবাল্ট। কেন সেটা আমরা ডিসকাস করবো, রাইট? তো এখানে দেখো তোমার কিভাবে মনে রাখবে কনফিগারেশন। এখানে যে ফার্স্ট ডিজিট আছে, ফার্স্ট ডিজিট ওটা হবে তোমার 4s এর ইলেকট্রন, মানে যে ফার্স্ট ডিজিট আছে সেটা 4s এর ইলেকট্রন, আর যেটা সেকেন্ড ডিজিট আছে ওটা তোমার 3d এর ইলেকট্রন হবে, রাইট? তো এখানে কনফিগারেশন হয় আর্গন, বিকজ নিয়ারেস্ট নোবেল গ্যাস আর্গন হয়। তো এটা হয়ে যাবে 3d1 4s2, রাইট? এখানে কি হয়ে যাবে 3d2 4s2। দেখো 22 আছে, যে সেকেন্ড ডিজিট আছে ওটা হবে তোমার d এর ইলেকট্রন। তাহলে এখানে ভ্যানাডিয়ামের কনফিগারেশন কি হবে বলো? D3, 3d3 4s2, রাইট? এবার ক্রোমিয়ামের এক্সপেক্টেড থাকে, আমরা যে ট্রিক ফর্ম করেছি সেই ট্রিক থেকে এক্সপেক্টেড কি হওয়া উচিত? 3d4 4s2, 3d4 4s2, because second digit will represent 3d, বাট এটা হয় না। এটা রিয়ালিটি কি স্ট্রাকচার হয়? রিয়ালিটি হয় 3d5 4s1। এটা কেন চেঞ্জ হয়ে যায় যদি আমরা এটা দেখি, যে 3d4 এরকম হচ্ছে 1 2 3 4 একটা খালি, আর এখানে 4s2, তো নর্মালি এক্সপেক্টেড হয় এরকম, বাট কি হয় এখান থেকে একটা আনপেয়ার্ড হয়ে যায়। আনপেয়ার্ড হওয়ার রিজন কেন হচ্ছে? যে যখন কোনো এলিমেন্টের মধ্যে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বেশি হয়, পার্শিয়ালি ফিল্ড স্টেবিলিটি দেখা যায়। তো এটা তোমার যে ক্রোমিয়াম আছে সে ভাবছে যদি একটা ইলেকট্রন এদিকে চলে আসে তাহলে সে পার্শিয়ালি ফিল্ড হবে, আর পার্শিয়ালি ফিল্ড হলে কি হবে? সে স্টেবিলিটি অ্যাচিভ করবে। তো সেই লজিকে এখানে কি হচ্ছে, কনফিগারেশন এইরকম শিফট হয়ে যাচ্ছে 3d5 4s1। তো তোমাকে এটা মনে রাখতে হবে, তার রিজন কি আছে? পার্শিয়াল স্টেবিলিটির জন্য, পার্শিয়ালি ফুল বা ইনকমপ্লিট ফিল্ড বা হাফ ফিল্ড, বেস্ট হচ্ছে হাফ ফিল্ড হবে, হাফ ফিল্ড স্টেবিলিটি অফ অরবিটাল, হাফ ফিল্ড স্টেবিলিটি বলে এটাকে। আর এটা রিজন অ্যাকচুয়ালি হয় এক্সচেঞ্জ এনার্জি, যে ইলেকট্রন নিজের পজিশন চেঞ্জ করে কনস্ট্যান্টলি সিঙ্গেল ইলেকট্রন, যে কারণে কি হয়? এনার্জি রিলিজ হয়, আর যখন কোনো জিনিস থেকে এনার্জি বেরিয়ে যায় তার স্টেবিলিটি কি হয়? ইনক্রিজ হয়ে যায়, রাইট? এবার আবার আমরা ট্রিক ফলো করব। ম্যাঙ্গানিজ কি হবে? 3d5, সেকেন্ড ডিজিট 5, প্রথম ডিজিট s কে ইন্ডিকেট করছে 4s2,
আবার কি হবে 3d6 4s2, আবার কি হবে 3d7 4s2, আবার কি হবে 3d8 4s2, আবার কি হবে 3d9, এখানে এটা ফলো হয় না, এখানেও এক্সেপশন হয়। তো এখানের এক্সপেক্টেড কি হওয়া উচিত, অ্যাকর্ডিং টু দ্য ট্রিক এক্সপেক্টেড হওয়া উচিত 3d9 4s2, মানে এরকম এক্সপেক্টেড হওয়া উচিত 3d9 4s2, বাট এটা হয় না, এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে এদিকে চলে আসে। রিজন কি হবে, স্টেবল কারা হয়, ফুললি ফিল্ড হয় আর হাফ ফিল্ড হয়। যদি এস নিজের একটা ইলেকট্রন এদিকে পাঠিয়ে দেয় তাহলে ডি কি হয়ে যাবে, ফুললি ফিল্ড হয়ে যাবে। এই জন্য তাহলে কনফিগারেশন চেঞ্জ হয়ে কি হয়ে যায়, রিয়ালিটি কনফিগারেশন কি হয় 3d10 4s1, তো এটা কি হয় ফুললি ফিল্ড হয়ে যায়। এস এর ইলেকট্রনের শিফট হওয়ার জন্য এটা ফুললি ফিল্ড হয়ে যায়। আর এটা রিজন কি আছে, ফুললি ফিল্ড স্টেবিলিটি, ফুললি ফিল্ড স্টেবিলিটির জন্য কপার অ্যানোমালাস ইলেকট্রনিক কনফিগারেশন দেখা। তো বাকি সবার তো ট্রিক তোমাকে মনে রাখতে হবে, ক্রোমিয়াম এন্ড কপারের জন্য তোমাকে এই দুটো রিয়েল যে কনফিগারেশন আছে সেটা মনে রাখতে হবে। এবার দেখো 3d10 এই দুটো ভরা আছে, তো একটা ইলেকট্রন এখানে বেড়ে যাবে, তো এটা কি হয় 4s2, 3d10 4s2। যদি কপারের এটা হয়, তো এটা যদি 29 এর হয়, তো আমি আর একটা ইলেকট্রন নিতে পারবো, তো একটা ইলেকট্রন এইদিকে হবে, তাহলে এটা 4s2 হয়ে যাবে, যেটা জিঙ্কের আছে, রাইট। তো তোমাকে 3d সিরিজ ভালোভাবে লার্ন করতে হবে, কেন তোমাদের ডি ব্লকের কোয়েশ্চেনেও তোমার ফিফথ সিক্সথ এর ডি ব্লক মেটালের অত জিজ্ঞেস করে না, যত বেশি তোমার 3d সিরিজের ডি ব্লকের জিজ্ঞেস করে। তো 3d সিরিজ যদি তুমি মনে রাখো তাহলে তোমার কমপ্লেক্স কম্পাউন্ডেও ইজি হবে আর ডি ব্লক চ্যাপ্টারেও ইজি হবে, রাইট। তো এখান থেকে মেজরিটি কমপ্লেক্স আমরা যেটা করব, সবার মধ্যে তোমার 3d এলিমেন্টস থাকবে। এনসিইআরটি যাও তুমি টেক্সট বুক পড়ছো, সবার মধ্যে দেখবে মেজরিটি কমপ্লেক্সে 3d মেটালস এর ডিসকাশন হয়, রাইট। তো এই জন্য তোমাকে এদের কনফিগারেশন আর অ্যাটমিক নাম্বার মনে রাখতে হবে। এবার পস্টুলেটে একটা জিনিস লেখা ছিল যে এরা n-1d আর nd দুটোই ইউজ করতে পারে। দেখো এরা কোন পিরিয়ডে বিলং করে, পিরিয়ড 4। তো যদি এরা পিরিয়ড 4 কে বিলং করে তাহলে এর মানে কি কি সাবশেল, n এর ভ্যালু কি আছে 4, n এর ভ্যালু যদি 4 হয় তাহলে s ও পসিবল, p ও পসিবল, ঠিক আছে, d ও পসিবল। এদের মধ্যে 4d 4s পসিবল, 4p পসিবল, 4d পসিবল, 4f পসিবল। কিন্তু পিরিয়ড 4 এ আমরা ফিল আপ কি করছি, 3d ফিল আপ করছি। এর মানে পিরিয়ড 4 এর এলিমেন্টদের কাছে 3d ও আছে আর 4d ও আছে। 3d ফিল আপ করছি, 4s আছে, 4p আছে আর 4d ও আছে। দেখো এখানে আমরা ফিল আপ কি করছি 3d, কিন্তু আছে এরা কোন পিরিয়ডে, পিরিয়ড 4, মানে এদের n এর ভ্যালু কি আছে 4, n এর ভ্যালু যদি 4 হয় তাহলে sp 4s 4p 4d 4f চারটেই পসিবল, 4s 4p 4d 4f পসিবল। এর মানে এই মেটাল গুলো 3d ও আছে এদের কাছে, 4d ও আছে এদের কাছে, কিন্তু আমরা ইউজ কোনটা করছি 3d, রাইট। তো এই জন্য আমি ফার্স্ট পস্টুলেটে লিখেছি যে এরা n-1d ইউজ করে, ns ইউজ করে, np ইউজ করে আর nd ও ইউজ করতে পারে। পস্টুলেটের কথার মানে হচ্ছে এটা, রাইট। তো আমরা দেখবো কোথায় এরা 4d ইউজ করছে আর কোথায় এরা 3d ইউজ করছে। যখন এই এলিমেন্টস এর 3d সামহাউ ফুললি ফিল্ড হবে বা 3d ইউজ করতে পারবে না, তখন এরা বাইরের d অরবিটাল মানে 4d অরবিটালস ও ইউজ করবে হাইব্রিডাইজেশনে, রাইট। সো দ্যাট ডিপেন্ডস অন দ্য কমপ্লেক্স, যেটা আমরা এক্সাম্পলস এ দেখবো। ডান, চলো ডান। নেক্সট হচ্ছে যে কি হাইব্রিডাইজেশনে কি জিওমেট্রি হবে, হাইব্রিডাইজেশন, রাইট। কোঅর্ডিনেশন নাম্বার কি হলে কি হাইব্রিডাইজেশন হয়,
জিওমেট্রি কি হবে, আর জিওমেট্রির ডায়াগ্রামটা আমরা পাশে আঁকবো, রাইট। হাইব্রিডাইজেশন যদি এসপি হয়, আমরা এগুলো জানি জিওমেট্রি কি হয়, লিনিয়ার। তাহলে লিনিয়ার কি রকম হবে, মেটাল মাঝখানে থাকবে আর এরকম দুটো লাইগেন্ড, দুটো বন্ড ফর্ম করবে। এবার দেখো এখানে কটা লাইগেন্ড হচ্ছে, দুটো লাইগেন্ড, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কি হচ্ছে, 2। তাহলে যাদের কোঅর্ডিনেশন নাম্বার 2 হয় তারা সব সময় হাইব্রিডাইজেশন কি দেখাবে, এসপি, আর জিওমেট্রি কি হবে, লিনিয়ার। sp2 মানে তিনটে বন্ড, মানে কোঅর্ডিনেশন নাম্বার 3, রাইট। আমরা এইভাবে ট্রিক শিখেছি, sp মানে দুটো সিগমা, দুটো সিগমা এখানে কি হয়ে যাবে, দুটো কোঅর্ডিনেট বন্ড, দুটো কোঅর্ডিনেট বন্ড মানে কোঅর্ডিনেশন নাম্বার 2। sp2 মানে তিনটে সিগমা, তিনটে সিগমা মানে তিনটে কোঅর্ডিনেট বন্ড, রাইট। এখানে জিওমেট্রি কি হয় এটা আমরা অলরেডি জানি, ট্রাইগোনাল প্লেনার, ট্রাইগোনাল প্লেনার। ট্রাইগোনাল প্লেনারে কি হয়, একটা ফ্ল্যাট ট্রায়াঙ্গেল হবে এরকম, রাইট। নেক্সট হচ্ছে n ইজ ইকুয়ালস টু 4। এবার n ইজ ইকুয়ালস, শুধু কোঅর্ডিনেশন নাম্বার 4 আর 6 এর বেশি ইম্পর্টেন্ট হয়। তো কোঅর্ডিনেশন নাম্বার 4 এ এবার আমরা এখানে দেখবো দুটো পসিবিলিটি হয়। একটা পসিবিলিটি হচ্ছে sp3, যার শেপ হয় টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল কিরকম হবে, আজকে ক্লাসের স্টার্টিং এ আমরা এঁকেছিলাম যে এরকম মেটাল থাকবে, ডটেড লাইন থেকে দেখাচ্ছি মানে এটা বোর্ডের বাইরে, এরকম মিথেনের স্ট্রাকচার যেটা হয় ওটাকে টেট্রাহেড্রাল বলে, রাইট। আর কোঅর্ডিনেশন নাম্বার 4 থাকলে আর একটা পসিবল হয়, আর একটা হাইব্রিডাইজেশন পসিবল হয়, যেটা হচ্ছে dsp2। এখানে 3d4s আর দুটো p এর অরবিটাল আমরা ইউজ করব, এক্সাম্পল করলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো dsp2 কখন হবে হাইব্রিডাইজেশন, আর তার শেপ কি হবে, তার শেপ হবে স্কোয়ার প্লেনার, মানে একটা প্লেনার মানে একটা 2d, 2d মানে ফ্ল্যাট ডায়াগ্রাম। তো ফ্ল্যাট স্কোয়ার কিরকম হবে, চারটে কর্নারে চারটে লাইগেন্ড। টেট্রাহেড্রাল স্ট্রাকচার প্লেনার হয় না, আশা করি জানো, এটা হবে স্কোয়ার প্লেনার। তো কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে দুটো পসিবিলিটি হচ্ছে, sp3 হতে পারে বা dsp2 হতে পারে। যদি sp3 হয় কমপ্লেক্স তাহলে তার শেপ কি হবে, টেট্রাহেড্রাল। যদি তার dsp2 হয় তাহলে শেপ বা জিওমেট্রি কি হবে, স্কোয়ার প্লেনার। কোঅর্ডিনেশন নাম্বার 2 তে অলওয়েজ sp হবে, কোঅর্ডিনেশন নাম্বার 3 দেখলেই তুমি sp2 দেখবে। সেরকম আমি যদি তোমাকে এটা দিই, কোবাল্ট COCl3 2 তোমাকে ভাবতেই হবে না, তুমি দেখবে যে কটা মনোডেন্টেট আছে আর তিনটে আছে, মানে তিনটে কোঅর্ডিনেট বন্ড ফর্ম, তিনটে কোঅর্ডিনেশন নাম্বার 3 আছে মানে তিনটে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করছে। তো কোঅর্ডিনেশন নাম্বার 3 হলে তুমি অটোমেটিকলি বলবে হাইব্রিডাইজেশন sp2 আছে, আর জিওমেট্রি কি আছে, ট্রাইগোনাল প্লেনার। কোবাল্টের হাইব্রিডাইজেশন হবে sp2, বিকজ হাইব্রিডাইজেশন সেন্ট্রাল মেটাল অ্যাটমের হয়, লাইগেন্ড হাইব্রিডাইজেশন করে না, আমি আগে বলে দিয়েছি, রাইট। তো এরকম দেখে প্রেডিক্ট করা যায়, উইথ এক্সাম্পল যখন আমরা করব ক্লিয়ার হয়ে যাবে, রাইট। নেক্সট হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 5। কোঅর্ডিনেশন নাম্বার 5 এরও দুটো পসিবল আছে, একটা হচ্ছে dsp3, এটা হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল। আচ্ছা 5টা আমি ওপরে লিখবো, 5টা অত ইম্পর্টেন্ট না, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 4 and 6, মোস্ট ইম্পর্টেন্ট 4 and 6। চলো সরাচ্ছি। তো কোঅর্ডিনেশন নাম্বার যদি 5 হয় তাহলে আগেন দুটো হাইব্রিডাইজেশন পসিবল হচ্ছে dsp3, এক সেকেন্ড, sp3d হবে, sp3d, আর একটা হবে dsp3, রাইট। এটার হলে জিওমেট্রি এর হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল, PCl5 যারা যারা ক্লাস 7 এ পড়েছো, ট্রাইগোনাল বাইপিরামিডাল। আচ্ছা খুবই ইজি আছে শেপ, ট্রাইগোনাল মানে একটা ফ্ল্যাট ট্রায়াঙ্গেল লাগবে এরকম মেটাল, আর এরকম করে একটা ট্রায়াঙ্গেল। তো এটা হয়ে গেল একটা প্লেনে, রাইট। এবার একটা লাইগেন্ড হবে ওপরে এরকম প্লেনের, আর একটা লাইগেন্ড হবে প্লেনের তলায়। তো দেখো ওপরে একটা পিরামিড হচ্ছে,
আর তলায় একটা পিরামিড হচ্ছে, দুটো পিরামিড, তাই ট্রাইগোনাল বাইপিরামিডাল, বিকজ দে আর টু পিরামিডস। ডিএসপি3 হবে, সরি, ডিএসপি3 এর যে শেপ হবে সেটা হবে স্কোয়ার পিরামিডাল। স্কোয়ার পিরামিডাল মানে একটা স্কোয়ার হবে, আর এরকম একটা স্কোয়ার, আর একটা পিরামিড হবে কোনো একটা সাইডে। কোনো একটা সাইডে, তো আমি এখানে উপরে দেখাচ্ছি যে স্কোয়ার পিরামিডাল, যে একটা পিরামিড ওপরে, একটা ফ্ল্যাট 2D স্কোয়ার। মানে ধরে নাও যে স্কোয়ারটা হচ্ছে হ্যান্ড, পাম অফ মাই হ্যান্ড, আর ওপরে কি হবে, একটা এরকম বন্ড ওপরে যাচ্ছে, রাইট? তো স্কোয়ার ইজ অন দিস প্লেন and this is the bond. Same with the trigonal bipyramidal. The triangle is on the palm and one pyramid is on top of the plane and one pyramid is below the plane. এরকম PCL5 এর স্ট্রাকচার হয়, ক্লাস 11 এ খুবই ফেমাস স্ট্রাকচার ছিল PCL5, অ্যাক্সিয়াল আর ইকুয়েটোরিয়াল বন্ড এরকম করে পড়ানো হয়। কোঅর্ডিনেশন নাম্বার 6, अगेन 4 এর মতন ভেরি ইম্পর্টেন্ট। আর কোঅর্ডিনেশন নাম্বার 6 এর দুটো হাইব্রিডাইজেশন পসিবল, sp3d2 আর d2sp3। এবার এখানে হাইব্রিডাইজেশন ম্যাটার করে না, বিকজ দুটোতেই শেপ কি হবে, সেম হবে, অক্টাহেড্রাল। যদি sp3d2 হয় তাও অক্টাহেড্রাল হবে। যদি হাইব্রিডাইজেশন আমরা ক্যালকুলেট করতে শিখবো, যদি ক্যালকুলেট করে d2sp3 আসে, তাহলেও কি হবে, অক্টাহেড্রাল হবে। আর অক্টাহেড্রালের শেপ কি রকম হয়, স্কোয়ার বাইপিরামিডাল থেকে মনে রাখবে। তো তুমি একটা স্কোয়ার আঁকো, ফ্ল্যাট স্কোয়ার কিরকম আঁকবে, কোঅর্ডিনেট কেমিস্ট্রি থেকে এইভাবে। তো এটা হয়ে গেল তোমার একটা প্লেনে স্কোয়ার। এবার বাইপিরামিডাল মানে একটা পিরামিড ওপরে হবে স্কোয়ারের, আর একটা পিরামিড তলায় হবে। আর এই শেপকে আমরা স্কোয়ার পিরামিডাল কিন্তু বলি না, আমি মনে রাখার জন্য বললাম। অক্টাহেড্রাল কেন বলি, যখন আমরা এই পিরামিডকে জয়েন করব, এটা একটা অক্টাগন শেপে কনভার্ট হয়, অক্টাহেড্রাল শেপে, তাই এর নাম হচ্ছে অক্টাহেড্রাল। রাইট? তো এসপি মনে থাকবে, লিনিয়ার আগে পড়েছো, sp2 মনে থাকবে তোমার সিগমা থেকে, তিনটে সিগমা মানে কোঅর্ডিনেশন নাম্বার 3, তো ওগুলো অনেক আগে পড়েছো, শুধু তোমাকে 4 আর 6 এর বেশি মনে রাখতে হবে, 5 এর একদম রেয়ার হয়, রাইট? 4 and 6 মোস্ট প্রেভালেন্ট, কোঅর্ডিনেশন নাম্বার 4 and 6। চলো নেক্সট, লাস্ট পয়েন্ট আছে যে লাইগেন্ডের ব্যাপারে আমরা যে পস্টুলেট পড়েছি, স্ট্রং ফিল্ড লাইগেন্ড আর উইক ফিল্ড লাইগেন্ড। এবার কি হয়, অনেক জায়গায় একটা পুরো লিস্ট থাকে লাইগেন্ডের, যেটা তোমাকে মনে রাখতে হয়, প্রেফারেন্স অর্ডার কি, কোনটা স্ট্রং কোনটা, ওগুলো কিছুই না, একটা সিম্পল আমরা কনসেপ্ট ফলো করব, যেটার থেকে তোমাকে কোনো লাইগেন্ড মনে রাখতে হবে না যে এটা স্ট্রং ফিল্ড কি এটা উইক ফিল্ড। হ্যাঁ, আমরা স্ট্রেংথ অফ দ্য লাইগেন্ড পড়বো, সিএফটি তে পড়বো, ভিভিটি তে পড়বো না। ইউজুয়ালি কি হয়, নর্মালি টিচার্সরা ভিভিটি তে একটা অর্ডার বলে, আবার সেটা সিএফটি এর একটা অর্ডার থাকে, তো দুটো অর্ডারের মধ্যে ক্ল্যাশ হয়ে যায়, রাইট? তো আমরা এখানে ভিভিটির জন্য লাইগেন্ডের স্ট্রেংথের ব্যাপারে জাস্ট একটা ট্রিক, একটা সিম্পল কনসেপ্ট ফলো করব, যেটার থেকে আমরা লাইগেন্ড দেখলেই বলতে পারবো যে এটা স্ট্রং লাইগেন্ড না এটা উইক লাইগেন্ড, রাইট? তো নেক্সট পয়েন্ট, স্ট্রেংথ অফ লাইগেন্ড, রাইট? তো স্ট্রেংথ অফ লাইগেন্ডে, if the donor atom of ligand is carbon atom or nitrogen atom, তাহলে আমরা লাইগ্যান্ডকে কি বলে দেব, স্ট্রং লাইগ্যান্ড। আর স্ট্রং লাইগ্যান্ড হলে আমরা একটা ফেনোমেনা করব, যেটা হচ্ছে পেয়ারিং অফ ইলেকট্রনস আমরা করব, পেয়ারিং অফ ইলেকট্রনস হবে, রাইট? নেক্সট হচ্ছে, ইফ the donor atom of ligand is any other atom other than carbon and nitrogen,
তাহলে সেই লাইগেন্ডকে আমরা বলবো উইক লাইগেন্ড বা উইক ফিল্ড লাইগেন্ড। আর উইক লাইগেন্ড হলে আমরা কোনো পেয়ারিং করব না। তো সিম্পলি আমরা যদি এটা মনে রাখি কখন পেয়ারিং হবে কখন পেয়ারিং হবে না আমরা ইজিলি বলতে পারবো। যেরকম ইডিটিএ, ইডিটিএ তে আমরা জানি ডোনার্স কারা হয়, কার্বন নাইট্রোজেন হয়। তো ইডিটিএ কি হবে, স্ট্রং ফিল্ড লাইগেন্ড হবে। আর ইডিটিএ থাকলে আমরা পেয়ারিং করব, রাইট। আর কি কি এক্সাম্পল আমরা পড়েছি, ইথাইলিন ডায়ামিন, ইথাইলিন ডায়ামিনে আমরা পড়েছি যে নাইট্রোজেন অ্যাটম ডোনার হয়, রাইট। তো নাইট্রোজেন অ্যাটম ডোনার হলে কি হবে, স্ট্রং লাইগ্যান্ড হবে। সিএন, সিএন এ কে ডোনার আছে, কার্বন, তো কার্বন ডোনার হলে স্ট্রং হবে। উইক ফিল্ডের এক্সাম্পল দেখি, ওয়াটার, ওয়াটারে কে ডোনার আছে, অক্সিজেন, তো অক্সিজেন, বিকজ অক্সিজেনের লোন পেয়ার ডোনেট হবে, তো অক্সিজেন তো কার্বনও নয় নাইট্রোজেনও নয়, তাহলে ওয়াটারকে কি কনসিডার করা, কি করবো আমরা, উইক ফিল্ড লাইগেন্ড। হ্যালোজেন, সিএল, ব্রোমিন, ফ্লোরিন, এরা সব উইক ফিল্ড লাইগেন্ড কনসিডার হবে, বিকজ এদের মধ্যে ডোনার অ্যাটম কার্বন আর নাইট্রোজেন নেই। এইভাবে আমরা স্ট্রং আর উইক আইডেন্টিফাই করব। ক্লিয়ার? চলো এবার আমরা ভিবিটির এক একটা এক্সাম্পল নেব আর সেটাকে সলভ করে কিভাবে হাইব্রিডাইজেশন বেরোয়, রাইট। তো এখানে শুধু হাইব্রিডাইজেশন না, আমরা আরো অনেক প্যারামিটার শিখবো। আচ্ছা একটা বাকি আছে, ম্যাগনেটিক নেচার। তো ম্যাগনেটিক নেচার তোমরা অলরেডি ফিজিক্স জানো। ম্যাগনেটিক নেচার দুটো টার্ম আমরা পড়বো, প্যারাম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক হয় যখন কোনো এলিমেন্ট উইকলি রিপেলড হয় ম্যাগনেটিক ফিল্ড থেকে, আর ডায়াম্যাগনেটিক হয় যখন কোনো এলিমেন্ট বা কোনো সাবস্টেন্স ম্যাগনেটিক ফিল্ডের দিকে অ্যাট্রাক্টেড হয়, সেটাকে আমরা বলি ডায়াম্যাগনেটিক। সো ম্যাগনেটিক নেচারের মধ্যে আমরা প্যারাম্যাগনেটিক কখন বলবো, যদি মেটালের মধ্যে ইফ সেন্ট্রাল মেটাল অ্যাটম হ্যাজ আনপেয়ার্ড ইলেকট্রন, যদি আনপেয়ার্ড ইলেকট্রন হয় তাহলে আমরা তাকে প্যারাম্যাগনেটিক বলবো। ডায়াম্যাগনেটিক কখন বলবো, যখন ওর মধ্যে একটাও আনপেয়ার্ড ইলেকট্রন হবে না, if central metal atom has no unpaired electron, একটাও আনপেয়ার্ড ইলেকট্রন না থাকলে আমরা ওটাকে ডায়াম্যাগনেটিক বলবো, রাইট। আর একটা জিনিস আমরা ক্যালকুলেট করি, ম্যাগনেটিক মোমেন্ট। ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে, পড়েছো তোমরা ফিজিক্সে, ম্যাগনেটিক মোমেন্ট হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটা কোনো চার্জ পার্টিকেলের যখন অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে তার জন্য যে মোমেন্ট অ্যারাইজ হয় সেটাকে আমরা ম্যাগনেটিক মোমেন্ট বলি। এখানে n ইন্টু n প্লাস টু ফর্মুলার থেকে আমরা ক্যালকুলেট করব ম্যাগনেটিক মোমেন্ট। আর ম্যাগনেটিক মোমেন্টের ইউনিট এইভাবে দেখাবে, বিএম। বিএম এর ফুল ফর্ম হচ্ছে বোহর ম্যাগনেট্রন, রাইট। আর যেখানে n কি হচ্ছে, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। এবার দেখো বোহর ম্যাগনেটিক মোমেন্ট হবার জন্য আনপেয়ার্ড ইলেকট্রন হতে হবে, তো যারা ডায়াম্যাগনেটিক হবে তাদের মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তো তাদের ম্যাগনেটিক মোমেন্ট কি হবে, জিরো, রাইট। নেক্সট হচ্ছে কালার, কালারও একটা প্যারামিটার হয়। এবার ভিবিটি আমাদেরকে এটা বলতে পারবে যে কমপ্লেক্স কালার আছে কি কালার না, ভিবিটি স্পেসিফিক কালার বলতে পারবে না, তো এটা ভিবিটির একটা লিমিটেশন হয়, লিমিটেশন, বিকজ সিএফটি আমাদেরকে কালার বলে দেয় কিন্তু ভিবিটি কালার বলতে পারে না। ভিবিটি cannot predict specific color of the complex, specific color of the complex, specific color of the complex ভিবিটি বলতে পারবে না। It can only predict whether the compound is colored or colorless। তোমাকে ভিবিটি থেকে তুমি এই হেল্পটা পাবে যে তুমি বুঝতে পারবে যে কম্পাউন্ডের মধ্যে কালার আছে কি কালার নেই, তুমি কোনোদিনও এটা প্রিডিক্ট করতে পারবে না যে কি কালার আছে।
যেটা এই লিমিটেশনটা ওভার করে, যেটা আমরা মানডে পড়বো, দ্যাট ইজ কালকে, যেটা হচ্ছে সিএফটি, ক্রিস্টাল ফিল্ড থিওরি। আমরা সেখানে এটা দেখবো যে কিভাবে স্পেসিফিক কমপ্লেক্স স্পেসিফিক কালার ক্রিয়েট করে। চলো ডান। এবার এটা হলো আমরা ভিবিটির সব পস্টুলেট পড়লাম। ভিবিটি কি কি প্যারামিটার কি কি প্যারামিটার আমাদেরকে হেল্প করতে পারে, কি ধরনের মেটালস আমরা এই চ্যাপ্টারে দেখবো, আর সেই মেটালের কনফিগারেশন সবই বোঝানো হয়েছে। এবার আমরা এক একটা করে এক্সাম্পল দেখবো, আর তার ক্যালকুলেশন গুলো কিভাবে হবে, কি কি প্যারামিটার ক্যালকুলেট হবে। তো ফার্স্ট এক্সাম্পল আমি সলভ করব, ঠিক আছে? চারটে আমরা এক্সাম্পল করে ক্লাসটা এন্ড করব। তো ফার্স্ট এক্সাম্পল হবে যেটা আমি করাবো ক্লাসে, সেকেন্ড এক্সাম্পল হোমওয়ার্ক হবে যেটা মানডে আমি চেক করব, থার্ড আর ফোর্থটা আবার আমি সলভ করব, ঠিক আছে? সো লেটস স্টার্ট। এবার আমরা এক একটা করে ভিবিটি প্র্যাকটিস করব, রাইট? আর ভিবিটি থেকে কি কি ইনফরমেশন ক্যালকুলেট করা যাবে। কোয়েশ্চেন 1, যারা IUPACও সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে পারো তারা করতে পারো। NiCN4 2 মাইনাস, কি নাম হবে এই কমপ্লেক্সের? টেট্রা সায়ানিডো নিকেলেট 2 আয়ন, এটা আমরা শিখেছি, ঠিক আছে, IUPAC। এবার এটাকে আমরা সলভ করব, কি কি আমরা প্যারামিটার ক্যালকুলেট করতে পারি সলিউশন। তো ফার্স্ট প্যারামিটার নাম্বার 1 আমরা ক্যালকুলেট করব অক্সিডেশন স্টেট, যেটা মাস্ট, অক্সিডেশন নাম্বার, রাইট? অক্সিডেশন নাম্বারকে আমরা এখন একটা টার্ম দিয়ে দিচ্ছি, প্রাইমারি ভ্যালেন্সি বলবো এবার থেকে অক্সিডেশন নাম্বারকে। কেন প্রাইমারি ভ্যালেন্সি বলবো এটা তুমি পরে জানতে পারবে, আপাতত যেটা বলছি জাস্ট ওটা ফলো করো। তো অক্সিডেশন নাম্বারকে আরেকটা টার্ম বলে প্রাইমারি ভ্যালেন্সি, পিভি, রাইট? তো অক্সিডেশন নাম্বার কিভাবে ক্যালকুলেট করে? এক্স অলরেডি শিখেছো, প্লাস -1 ইন্টু 4 ইকুয়াল টু -2। তো এটা সলভ করলে নিকেলের অক্সিডেশন স্টেট আসছে +2, মানে নিকেল এখানে +2 স্টেটে প্রেজেন্ট আছে, রাইট? সেকেন্ড তোমার ইয়ে হবে যে সেকেন্ডারি ভ্যালেন্সি, যেটাকে আমরা কি বলি? কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার মানে সেকেন্ডারি ভ্যালেন্সি। কোঅর্ডিনেশন নাম্বার কি আছে দেখতেই পাচ্ছি, 4। কিভাবে 4 আসলো? একটা সিএন একটা কোঅর্ডিনেট বন্ড করছে, চারটে সিএন আছে, তো 4 ইন্টু 1 4। যারা জানো না, আমি ফর্মুলাও শিখিয়েছিলাম, ডেন্টিসিটি, এটা মোনোডেন্টেট, মানে এটা একটা বন্ড ফর্ম করবে, আর নাম্বার অফ লাইগ্যান্ড, সো নাম্বার অফ লাইগ্যান্ড 4, 4 ইন্টু 1 কোঅর্ডিনেশন নাম্বার 4 আসবে, রাইট? চলো নেক্সট, থার্ড। থার্ড আমরা এখানে ইলেকট্রনিক কনফিগারেশন লিখবো, ইলেকট্রনিক কনফিগারেশন অফ নিকেল, ইলেকট্রনিক কনফিগারেশন অফ নিকেল। এবার আগে আমি কনফিগারেশন লিখিয়েছি, নিকেলের কনফিগারেশন হয় 28। 28 মানে নিকেল নর্মাল স্টেটে কি করে? 3d8, বিকজ আমি বলেছিলাম সেকেন্ড ডিজিট হচ্ছে ডি এর আর প্রথম ডিজিট হচ্ছে এস এর, তো 3d8 4s2। এবার এখানে তো নিকেল নিকেল স্টেটে নেই, Ni+2 স্টেটে আছে, তো যদি আমি এটা +2 করি, যদি আমি এটা +2 করি, মানে আমাকে দুটো ইলেকট্রন বের করে নিতে হবে। তো আমি আউটার শেল থেকে দুটো ইলেকট্রন যদি বের করি, তাহলে এটা কি হয়ে যাবে? 3d8 4s0। মানে নিকেলের কনফিগারেশন এরকম আছে যে ডি এর মধ্যে 8টা ইলেকট্রন, কেউ বুঝতে না পারলে জিজ্ঞেস করবে, ডি এর মধ্যে 8টা ইলেকট্রন আর 4s টা এমটি, রাইট? 3d8 4s0। তো নিকেল এই কমপ্লেক্সের মধ্যে নিকেল এই কনফিগারেশন নিয়ে প্রেজেন্ট আছে, রাইট? চলো 4 নম্বর পয়েন্ট যেটা আমরা পড়বো, এটা সব থেকে ইম্পর্টেন্ট, যে হাইব্রিডাইজেশন কিভাবে এখানে ক্যালকুলেট হয়। হাইব্রিডাইজেশন, রাইট? তো হাইব্রিডাইজেশন এখানে প্রথমে নিকেলের যে কনফিগারেশন আছে এটা আমরা এখানে লিখবো। তো নিকেলের কনফিগারেশন আমরা লিখলাম +2 ইসি, মানে ইলেকট্রনিক কনফিগারেশন, রাইট? আর এর 4s এমটি আছে, যদি 4s আছে তাহলে নিশ্চয়ই 4p টাও থাকবে, সেখানে আমি 4p লিখছি, আর এটা 3d8। এবার দেখো নিকেল নর্মালি প্রেজেন্ট, কিন্তু নিকেল এখানে কার প্রেজেন্সে আছে? লাইগ্যান্ডের। এবার ডিসাইড করো এটা স্ট্রং ফিড লাইগ্যান্ড না উইক ফিড লাইগ্যান্ড। সিএন কি হবে? স্ট্রং ফিড লাইগ্যান্ড,
বিকজ এখানে ডোনার কি আছে, কার্বন অ্যাটম। আর সিএন এর প্রেজেন্সে কি হবে, ডিউ টু স্ট্রং ফিল্ড লাইগেন্ড এসএফএল, দ্যাট ইজ সিএন, এখানে সিএন হচ্ছে স্ট্রং ফিল্ড লাইগেন্ড, আর সিএন এর জন্য কি হবে, পেয়ারিং হয়ে যাবে। এবার দেখো এখানে এই দুটো আনপেয়ার্ড দেখতে পাচ্ছ, তো এই দুটো আনপেয়ার্ড এর মাঝখানে কি হবে, পেয়ারিং হয়ে যাবে। তো এবার কনফিগারেশন কি রকম হয়ে গেল, 3d8, কিন্তু সবকটা পেয়ার্ড হয়ে গেছে ভিতরে, রাইট? 3d8 4s 4p, আর এখানে একটা খালি ডি পড়ে আছে। এবার এখানে কোঅর্ডিনেশন নাম্বার 4 থাকলে আমি কি কি হাইব্রিডাইজেশন বলেছিলাম পসিবল হতে পারে, sp3 হতে পারে বা dsp2 হতে পারে। তো এখানে কি হবে দেখো, এই mtd একটা s আর দুটো p। এবার আমরা কি করে বুঝছি যে আমাকে দুটো p নিতে হবে, যদি কোঅর্ডিনেশন নাম্বার 4 হয় তাহলে চারটে অরবিটাল, যদি আমার চারটে বন্ড আমি ফর্ম করি তাহলে আমাকে চারটে অরবিটাল রেডি করতে হবে, রাইট? তো এই জন্য আমি এখানে একটা ডি যেটা এমটি ক্রিয়েট হয়েছে স্ট্রং ফিল্ডের জন্য, একটা এস আর দুটো পি কে নিলাম এইভাবে, এটা। এবার এরা কি হবে, নিজেদের মাঝখানে ইন্টারমিক্সিং করবে, ইন্টারমিক্সিং, একটা এস, একটা ডি, একটা এস আর দুটো পি, আর চারটে হাইব্রিড অরবিটাল তৈরি হবে এই নিকেলে। বিকজ কোঅর্ডিনেশন কম্পাউন্ডে আগেই বলেছিলাম যে এমটি হতে হবে অরবিটাল, তবেই হাইব্রিডাইজেশন হবে। তো একটা ডি, একটা এস আর দুটো পি কম্বাইন হলে কি হচ্ছে, ডিএসপি2। দেখো ডিএসপি2, তাহলে চারটে ডিএসপি2 অরবিটাল রেডি হলো, একটা ডি, একটা এস আর দুটো পি কে কম্বাইন করে, ডিএসপি2। আর এই চারটে ডিএসপি2 তে কি হবে, দেখো কটা সিএন আছে, চারটে সিএন, চারটে সিএন নিজের লোন পেয়ার কি করবে, ডোনেট করবে, আর চারটে কোঅর্ডিনেট বন্ড ফর্ম হবে। তো আমরা ক্লিয়ার কি হলাম, যে এখানে হাইব্রিডাইজেশন আলটিমেটলি সলভ করে কি আসছে, ডিএসপি2 হাইব্রিডাইজেশন আসছে। এটা আমরা স্ট্রং ফিল্ড লাইগেন্ডের ইম্প্যাক্ট দেখে সলভ করলাম। বলো। এখানে একটা খালি ডি আছে, একটা এস আর দুটো পি কে যদি কম্বাইন করি তাহলে ডিএসপি2, দুটো পি কম্বাইন হচ্ছে। তো এই চারটে হাইব্রিড অরবিটাল তৈরি হবে, আর এই হাইব্রিডাইজেশনকে কি বলবো, ডিএসপি2, বিকজ একটা ডি, একটা এস আর দুটো পি কে নিয়ে তৈরি হচ্ছে। যদি এখানে নিকেল থাকে, নিকেল কটা বন্ড ফর্ম করছে, সিএন এর সঙ্গে হাউ মেনি বন্ডস, চারটে। যদি চারটে বন্ড ফর্ম করে তাহলে নিকেলের কাছে কটা খালি অরবিটাল থাকতে হবে, চারটে। তো এখান থেকে এই জন্য আমরা চারটে অরবিটালই ইউজ করছি, একটা ডি এর, একটা এস আর দুটো পি, বিকজ নিকেলকে চারটে অরবিটাল প্রয়োজন। এবার আমি একটা ডি, একটা এস আর দুটো পি যদি কম্বাইন করি, ডিএসপি2 তৈরি হবে। দেখো চারটে ডিএসপি2 তৈরি হচ্ছে, হাইব্রিডাইজেশনের নাম কি হবে, ডিএসপি2। আর এই খালি ডিএসপি2 এর মধ্যে নিকেল নিজের, সরি লাইগেন্ড নিজের লোন পেয়ার ডোনেট করে। ক্লিয়ার? চলো 5 নম্বর পয়েন্ট হবে জিওমেট্রি। তো হাইব্রিডাইজেশন যদি ডিএসপি2 হয় তাহলে জিওমেট্রি কি হবে, ডিএসপি2 থেকে কি লিখিয়েছি দেখো, স্কোয়ার প্লেনার লিখিয়েছি। যদি স্কোয়ার প্লেনার হয় তাহলে ডায়াগ্রাম, কম্পাউন্ডের শেপ কি রকম হবে, নিকেল সেন্টারে থাকবে, +2 স্টেটে, আর চারটে এরকম লাইগেন্ড চারদিকে, সিএন আছে এখানে লাইগেন্ড, রাইট? আর এখানে বাইরে চার্জ কি আছে, 2-। তো এটা হবে কমপ্লেক্সের জিওমেট্রি। ডিএসপি2 শেপ হয় স্কোয়ার প্লেনার, ওখান থেকে আমরা এটা পেলাম, রাইট? সিক্স প্যারামিটার আমরা কি ক্যালকুলেট করতে পারবো, এর ম্যাগনেটিক নেচার। দেখো তো পেয়ারিং এর পর নিকেলের মধ্যে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন আছে না, যদি আনপেয়ার্ড ইলেকট্রন না থাকে
তাহলে ম্যাগনেটিক নেচার কি হবে? ডায়াম্যাগনেটিক, বিকজ আনপেয়ার্ড ইলেকট্রন নেই। ম্যাগনেটিক মোমেন্ট কি হবে? জিরো, বিকজ n এর ভ্যালু কি হচ্ছে? জিরো। ম্যাগনেটিক মোমেন্ট হবে জিরো, বিকজ n ইন্টু n প্লাস টু এ n কি আছে? আনপেয়ার্ড ইলেকট্রন। সো n যদি জিরো হয় তাহলে ম্যাগনেটিক মোমেন্টও জিরো হবে। রাইট, সাতটা হলো। 8 নম্বর, এখানে আমরা একটা লাস্ট প্যারামিটার, একটা এফেক্টিভ এফেক্টিভ অ্যাটমিক নাম্বার বলে একটা প্যারামিটার ক্যালকুলেট করব। এটা কি আমরা এখনো শিখিনি, এটা ওয়ার্নার থিওরিজ আছে। আর আমি যে তোমাকে প্রাইমারি ভ্যালেন্সি সেকেন্ডারি ভ্যালেন্সি বলছি, এটাও ওয়ার্নার থিওরি থেকে এসছে। তো আমি ওয়ার্নারের ক্যালকুলেশন এখানে করিয়ে দিচ্ছি, এগুলো শেখাবো পরে। সো এফেক্টিভ অ্যাটমিক নাম্বার বলেও একটা জিনিস আছে, এটা কিভাবে ক্যালকুলেট করা হয়? অ্যাটমিক নাম্বার মাইনাস অক্সিডেশন নাম্বার প্লাস 2 ইন্টু কোঅর্ডিনেশন নাম্বার। এই ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। তো নিকেলের অ্যাটমিক নাম্বার কি আছে? 28, অক্সিডেশন নাম্বার কি আছে? 2, প্লাস 2 ইন্টু কোঅর্ডিনেশন নাম্বার কি আছে? 4। সো 2 4s are 8, প্লাস 8 আর মাইনাস 2 প্লাস 6। তো 28 প্লাস 6, এফেক্টিভ অ্যাটমিক নাম্বার আসবে 36। এটাকে অনেক বুকে EAN শর্টকাটেও লেখা থাকে। EAN এর ভ্যালু আসছে 36। তো এই আট, দেখো একটা বিবৃতি থেকে অনেক কিছু তোমার ক্যালকুলেট করা যেতে পারে। হুম, তো এটা একটা এক্সাম্পল হলো। নেক্সট এক্সাম্পল আমরা করব কোয়েশ্চেন নাম্বার 2, যেটা হোমওয়ার্ক থাকবে। সো এটা কোয়েশ্চেন নাম্বার 2 এ এইভাবে তোমরা ট্রাই করবে পুরো 8টা প্যারামিটার ক্যালকুলেট করার। কোয়েশ্চেন নাম্বার 2, NiCO4 2 মাইনাস, এটা হোমওয়ার্ক থাকবে। NiCO4 2 minus will be homework. রাইট, সিও তোমার কি হবে? স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড হবে, পেয়ারিং হবে এখানে, খুব ইজি আছে। মেটালও আমি সেম দিয়েছি, নিকেল। চলো এক্সাম্পল নাম্বার 3, থার্ড এক্সাম্পল। দুটো এক্সাম্পল দেন ক্লাস ওভার। থার্ড এক্সাম্পল, থার্ড এক্সাম্পল হবে NiCl4, NiCl4 2 minus, NiCl4 2 minus। তো ফার্স্টে কি ক্যালকুলেট করব? অক্সিডেশন স্টেট। যারা নিজে থেকে পারবে সলভ করে যাও। অক্সিডেশন স্টেটকে আমরা কি বলি? প্রাইমারি ভ্যালেন্সি, পিভি। রাইট, কিভাবে ক্যালকুলেট হয়? এক্স মাইনাস 4 মাইনাস 2, আবার কি আসছে? প্লাস 2। কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বারকে কি বলি? এসভি। কি হবে? 4, মোনোডেন্টে চারটে বন্ড করছে 4। থার্ড, ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন কি আছে? আগের মতন Ni+2। Ni+2 থাকলে আমরা এখনই করলাম, কি হবে? 3d8 4s0, s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে। আর্গেন লিখতে ভুলবে না, আর্গেন, বিকজ এর আগে নোবেল গ্যাস কোর হয় 1s2 2s2 2p6 3s2 3p6, ওটাকে পুরোপুরি আমরা কালেকটিভলি শর্ট ফর্মে আর্গেন লিখি, মানে কোর আর্গেন। রাইট, তো কনফিগারেশন হবে 3d8 4s0। 4 নম্বর কি হবে? হাইব্রিডাইজেশন। এবার আমাকে বলো, হাইব্রিডাইজেশন যখন আমি করব, আচ্ছা কটা বন্ড হচ্ছে এখানে? NiCl4 এর চারটে বন্ড, মানে আমাকে কটা অরবিটাল লাগবে? চারটে, এটা মাথায় রাখবে। এবার ফার্স্টে আমি Ni+2 এর কনফিগারেশন লিখবো 3d8। 3d8 মানে এরকম হবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা। রাইট, 3d8। আর 4s খালি আছে, 4pও খালি হবে। এবার আমাকে বলো, এখানে কি পেয়ারিং হবে? কে বলবে এখানে? এখানে যে লাইগেন্ড আছে, কে বলছো? মনে হয় না হবে না, বিকজ এখানে Cl আছে লাইগেন্ড। তো এখানে কি আছে? Cl হচ্ছে উইক ফিল্ড লাইগেন্ড, নো পেয়ারিং। এখানে কোনো পেয়ারিং আমরা করব না, নো পেয়ারিং।
as chlorine is weak field ligand WFL, তো এখানে কোনো পেয়ারিং হবে না। হ্যাঁ, ভেরি গুড। উইক ফিল্ড লাইগ্যান্ড, তো ক্লোরিন কি আছে, উইক ফিল্ড লাইগ্যান্ড। যদি ক্লোরিন উইক ফিল্ড লাইগ্যান্ড হয় তো এই দুটো অরবিটাল কি হয়ে গেছে, ব্লক, মানে এটাকে আমি হাইব্রিডাইজেশনে ইউজ করতে পারবো না। তো আমাকে চারটে অরবিটাল লাগছে, তো আমি এখান থেকে কি করব, একটা এস আর যে তিনটে খালি পি আছে সেটাকে ইউজ করব। আর এবার এখানে এই হাইব্রিডাইজেশন হবে, আর যদি এই হাইব্রিডাইজেশন হয় তাহলে চারটে sp3 তৈরি হবে, 4sp3 অরবিটাল তৈরি হবে। আর এবার হাইব্রিডাইজেশন কি আসছে, আলটিমেটলি সলভ করে sp3 হাইব্রিডাইজেশন আসছে। তো দেখো আমি বলেছিলাম যে কোঅর্ডিনেশন নাম্বার 4 এ দুটো পসিবিলিটি আছে। একটা এক্সাম্পল আমরা করলাম dsp2 আসলো, সেকেন্ড এক্সাম্পল আমরা করছি কি আসছে, sp3। তো এভাবে তোমাকে চেক করতে হবে, যদি কোঅর্ডিনেশন নাম্বার 4 এর সঙ্গে স্ট্রং লাইগ্যান্ড থাকে তাহলে বুঝে যাবে যে কি হবে, তোমার dsp2 হবে, রাইট। আর উইক ফিল্ড থাকলে sp3 হবে। আচ্ছা, যদি হাইব্রিডাইজেশন sp3 হয় তাহলে জিওমেট্রি বা শেপ কি হবে, টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল হলে এরকম হবে, নিকেল, ক্লোরিন, 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 আর এখানে +2 স্টেট, কমপ্লেক্সের বাইরে -2 স্টেট। তো শেপ এরকম আমরা পাবো, কমপ্লেক্সের যে জিওমেট্রি আসবে এরকম আসবে, রাইট, ক্লিয়ার। আচ্ছা, ম্যাগনেটিক নেচার, কে বলবে ম্যাগনেটিক নেচার, বলো। ম্যাগনেটিক নেচার কি হবে, ভেরি গুড, প্যারাম্যাগনেটিক, বিকজ এখানে পেয়ারিং হয়নি, আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট আছে, তাহলে ম্যাগনেটিক নেচার হবে প্যারাম্যাগনেটিক। এইগুলোই গিভ রিজনস যে তোমার এই চ্যাপ্টারে থাকবে, যে এর আগের এক্সাম্পল যেটা তুমি করেছো সেখানে তোমাকে বলছে যে ওটা কি আছে, NiCN4, NiCN4 করলে দ্যাট ওয়াজ ডায়াম্যাগনেটিক, NiCl4 করছো প্যারাম্যাগনেটিক, ওয়াই। তো তোমাকে এটা লিখতে হবে যে ওখানে স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড আছে, প্যারিং হয়ে যাচ্ছে, আনপেয়ার্ড ইলেকট্রন নেই তাই ওটা ডায়াম্যাগনেটিক। এখানে উইক ফিল্ড লাইগ্যান্ড আছে, প্যারিং হচ্ছে না, আনপেয়ার্ড ইলেকট্রন আছে তাই এগুলো সব গিভ রিজনে তোমার থাকবে। জিজ্ঞেস করবে NiCN4 ইজ স্কোয়ার প্লেনার, NiCl4 ইজ টেট্রাহেড্রাল, এক্সপ্লেন। তুমি বলবে NiCN4 আন্ডারগোস dsp2 জিওমেট্রি বিকজ স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড আছে, প্যারিং করে দেখাবে, রাইট। আর এখানে তুমি বলবে উইক ফিল্ড লাইগ্যান্ড আছে, হাইব্রিডাইজেশন করে দেখাবে যে এখানে sp3 হাইব্রিডাইজেশন আসে তাই এটা টেট্রাহেড্রাল। এগুলো সব থিওরিতে গিভ রিজন হবে। নেক্সট, আচ্ছা যদি প্যারাম্যাগনেটিক হয় তাহলে এর মানে এবারে ম্যাগনেটিক মোমেন্ট জিরো হবে না, কিছু একটা ম্যাগনেটিক মোমেন্ট আসবে। তো ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা কি আছে, n × n+2 রুট ওভার ইউনিট লিখতে হবে bm। তো এখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কি আছে, 2, তো n এর ভ্যালু কি বসাবে, 2, তাহলে 2 × 2 + 2 রুট ওভার, তো এটা আসবে √8, এটা কি হবে 2√2, মানে 2 × 1.414, approximately 2.82, approximately 2.82 আনসার হবে এখানে। লাস্ট কি ক্যালকুলেট আমরা করি, EAN, EAN এর ফর্মুলা কি আছে, অ্যাটমিক নাম্বার মাইনাস অক্সিডেশন নাম্বার প্লাস 2 × কোঅর্ডিনেশন নাম্বার। অ্যাটমিক নাম্বার নিকেলের কত, 28, অক্সিডেশন নাম্বার 2, কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4, তো এটাও আসবে 34। সেম আসছে EAN এখানে। লাস্ট এক্সাম্পল আজকে আমরা করব, বিকজ বলেছিলাম চারটে চারটে করব, একটা হোমওয়ার্ক আর তিনটে ক্লাসে করব। লাস্ট একটা অক্টাহেড্রালের জন্য করব। ডান, চলো কোয়েশ্চেন 4, CONH3 3+, এটা সলভ করব।
CONH3। এবার দেখো কোঅর্ডিনেশন নাম্বার 6, মানে হাইব্রিডাইজেশন ক্যালকুলেট না করেও আমি জিওমেট্রি বলতে পারবো, বিকজ 6 হলে শেপ কি হবে, অক্টাহেড্রাল থাকবে। চাই sp3d2 হোক বা d2sp3 হোক, লাস্টেরটা আমি বলেছিলাম শেপ চেঞ্জ হয় না, এটা কি হবে, সব সময় অক্টাহেড্রালি থাকবে। ইট ডাজ নট ম্যাটার যে এটা কি হাইব্রিডাইজেশন হবে, বাট হাইব্রিডাইজেশন ক্যালকুলেট করতে হবে। চলো ফার্স্টে প্রাইমারি ভ্যালেন্সি বা অক্সিডেশন নাম্বার। আচ্ছা, কোবাল্ট এক্স প্লাস NH3 নিউট্রাল হয়, তাহলে 6 ইন্টু 0 ইকুয়ালস +3, তো এক্স এর ভ্যালু কি আসবে, +3 আসবে। নেক্সট সেকেন্ডারি ভ্যালেন্সি, কোঅর্ডিনেশন নাম্বার, কটা বন্ড আছে, 6টা, তো কোঅর্ডিনেশন নাম্বার কি হবে, 6। থার্ড ইলেকট্রনিক কনফিগারেশন, EC, কোবাল্টের ইলেকট্রনিক কনফিগারেশন 27 হয় অ্যাটমিক নাম্বার, তো কি হবে, কিভাবে ট্রিক আছে, সেকেন্ড ডিজিট বলবে ডি এর, তো আগে তো আর্গেন লিখে নেবে, সেকেন্ড ডিজিট হবে ডি, 3d7, প্রথম ডিজিট হবে এস, 4s2, রাইট। কিন্তু এখানে কোবাল্ট নর্মাল স্টেটে না, কোবাল্ট কি স্টেটে আছে, +3, তো +3 হলে তো এটা থাকবে না, তিনটে ইলেকট্রন আমাকে বের করতে হবে, দুটো ইলেকট্রন এখান থেকে আর একটা ইলেকট্রন এখান থেকে, তাহলে কনফিগারেশন কি হয়ে যাবে কোবাল্টের, 3d6 4s0, মানে এরকম কনফিগারেশন হয়ে যাবে কোবাল্টে, তিনটে ইলেকট্রন বের করে নেবার পর, রাইট। চলো 4 নম্বর হচ্ছে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন স্ট্রং ফিল্ড লাইগেন্ড না উইক ফিল্ড লাইগেন্ড, অ্যামোনিয়া, আরে বলো, সবাই ঘুমিয়ে পড়লে। শালিনী, শালিনী ক্লাসে আছো, কি মনে হচ্ছে অ্যামোনিয়া কি হবে, স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড? ডোনার অ্যাটম কে আছে অ্যামোনিয়ায়, কে ডোনেট করে ইলেকট্রন, CO, গুড মর্নিং, কফি লাগবে? লাইগেন্ড, এটা লাইগেন্ডে কে অ্যাটম ডোনেট করে, which atom donates? Shalini, cobalt is the central metal atom, ligand will donate electron to the cobalt, so which atom of the ligand will donate electron? NH3 তে ডোনার অ্যাটম কে আছে, N, থ্যাংক ইউ। তো N যদি ডোনার অ্যাটম হয় তাহলে N ডোনার অ্যাটম হলে স্ট্রং ফিল্ড হবে না উইক ফিল্ড হবে, শালিনী? ভেরি গুড, স্ট্রং ফিল্ড হলে কি হবে, পেয়ারিং হবে, রাইট। তো এখানে আমরা কি দেখব, যে পেয়ারিং অফ ইলেকট্রন উইল অকার, NH3 is strong field ligand, পেয়ারিং হলে যে কটা আছে সব পেয়ার হয়ে যাবে, শুধু একটা পেয়ার করবে না, সব পেয়ার হয়ে যাবে, সব পেয়ার হয়ে গেলে কোবাল্টের এই রকম কনফিগারেশন হয়ে যাবে, এইদিকে এটা এদিকে, রাইট, পেয়ারিং হলে এরকম হয়ে যাবে। স্নেহা, কটা অরবিটাল লাগবে এখানে আমাদের, স্নেহা আছো না, ঘুমিয়ে পড়েছো? আছো, কটা অরবিটাল লাগবে, কটা বন্ড হচ্ছে, 6টা, তাহলে কটা অরবিটাল লাগবে, রূপসা ভেরি গুড, রূপসা হোয়াটসঅ্যাপে আনসার করছে। স্নেহা, 6টা কোঅর্ডিনেট বন্ড ফর্ম হলে 6 লোন পেয়ার ডোনেট করবে লাইগেন্ড, তাহলে 6 লোন পেয়ার রিসিভ করার জন্য কটা অরবিটাল থাকতে হবে কোবাল্টের কাছে, 6টা। স্নেহা বুঝতে পারছো? তো 3D এর মধ্যে আমরা কটা ক্রিয়েট করলাম, ভ্যাকেন্সি দুটো, আর আগের থেকে S আর P পড়ে আছে। স্নেহা বলবে হাইব্রিডাইজেশন কি হবে এখানে,
বলো আমাকে কটা ডি ইউজ হচ্ছে? D2, এটা কি আছে S, আর এখানে কি আছে P। ভেরি গুড। তো এখানে 6টা হাইব্রিড অরবিটাল তৈরি হবে, সবকটা কি হবে D2sp3। D2sp3 হোক, sp3d2 হোক, 6টা কোঅর্ডিনেশন নাম্বার থাকলে শেপ কি হবে? অক্টাহেড্রাল হবে। আর এই 6টা D2sp3, ভেরি গুড, এই 6টা D2sp3 তে কি হবে? লোন পেয়ার রিসিভ করবে 6টা অ্যামোনিয়া থেকে, লোন পেয়ার রিসিভ হবে, রাইট? তাহলে হাইব্রিডাইজেশন কি বেরোচ্ছে আলটিমেটলি ক্যালকুলেট করে? আমি এখানে আনসার লিখছি D2sp3। চলো, D2sp3 হলে 5 নম্বর আমরা জানি জমেট্রি। জমেট্রি কি হবে? অক্টাহেড্রাল। যারা এটা বুঝতে পারছো না কোনটা স্ট্রং ফিল্ড কোনটা উইক ফিল্ড, তোমরা এখনো লাইগ্যান্ডের স্ট্রাকচারটা পড়োনি। আমি সব লাইগ্যান্ডে মার্ক করিয়েছি যে ডোনার অ্যাটমস কি হয়। তো যদি ডোনার অ্যাটম নাইট্রোজেন বা কার্বন হয় তাহলে স্ট্রং ফিল্ড হবে, আদার দেন যে কোনো অ্যাটম থাকবে সব উইক ফিল্ড হবে। এখানে দেখো নাইট্রোজেন ডোনার অ্যাটম আছে অ্যামোনিয়ায়, নিজের এখান থেকে লোন প্যাড ডোনেট করে, রাইট? অক্টাহেড্রাল। এবার অক্টাহেড্রাল কিভাবে শেপ মনে রাখতে বলেছিলাম? স্কোয়ার বাই পিরামিডাল। তো সেন্টারে কোবাল্ট হবে, প্রথম একটা স্কোয়ার আঁকবো, 4টে অ্যামোনিয়া স্কোয়ারের 4টে কর্নার অকুপাই করবে, একটা অ্যামোনিয়া প্লেনের ওপরে আর একটা অ্যামোনিয়া প্লেনের তলায়, আর এখানে এটা হবে অক্টাহেড্রাল শেপ, রাইট? তো 5 নম্বর হলো জিওমেট্রি। 6 নম্বর, নাম্বার 6, ম্যাগনেটিক নেচার। কে বলবে ম্যাগনেটিক নেচার? ভেরি গুড, সবকটা পেড ডায়াম্যাগনেটিক। 7 নম্বর, ম্যাগনেটিক মোমেন্ট। যদি ডায়াম্যাগনেটিক হয় ম্যাগনেটিক মোমেন্ট কি হবে? 0 হবে, রাইট? ও কালারটা বলা হয়নি, আচ্ছা এখানে কালারটাও অ্যাড করে নাও। যদি একটা আনপেয়ার্ড ইলেকট্রন না থাকে তাহলে কালারলেস হয়ে যাবে। আগের এক্সাম্পলটা যেটা প্যারাম্যাগনেটিক করেছো ওটা কালার্ড হবে, বিকজ আনপেয়ার্ড ইলেকট্রন আছে। আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে কালার হবে, আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে কালারলেস হবে। স্পেসিফিক কালার আমরা জানি না কি হবে। 9 নম্বর হবে EAN, এফেক্টিভ অ্যাটমিক নাম্বার। কি ফর্মুলা আছে? অ্যাটমিক নাম্বার মাইনাস অক্সিডেশন নাম্বার প্লাস 2 ইন্টু কোঅর্ডিনেশন নাম্বার। তো কোবাল্টের অ্যাটমিক নাম্বার হচ্ছে 27, অক্সিডেশন স্টেট আমরা এখানে কি পেয়েছি? +3, মানে 3, 2 ইন্টু কোঅর্ডিনেশন নাম্বার 6। তো 27 মাইনাস 3 প্লাস 12, ওটা হয়ে যাবে +9। 27 প্লাস 9, 36 হবে EAN, রাইট? কালারটা শুধু আগের এক্সাম্পলে অ্যাড করে নাও, কালার্ড, দ্যাটস ইট। 9th প্রপার্টি করে দাও কালার্ড। যদি আনপেয়ার্ড হয় ইলেকট্রন তাহলে কালার্ড হবে। ডায়াম্যাগনেটিক থেকে মনে রেখো না, পেয়ার্ড আনপেয়ার্ড থেকে মনে রাখো। যদি একটাও আনপেয়ার্ড ইলেকট্রন না হয় তাহলে কালারলেস। আগে দেখো আনপেয়ার্ড ইলেকট্রন ছিল, দুটো আনপেয়ার্ড ইলেকট্রন ছিল। তো আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিক এবং কালার্ড। আচ্ছা, চলো, উই আর ডান ফর টুডে। এতটাই বিবিটি থাকবে, মানডে এখান থেকে কন্টিনিউ হবে।